নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে সংবাদ সারাদিন। নিট নেট বিতর্কের মাঝেই সংসদে অধিবেশন শুরু। 24শে জুন শুরু হচ্ছে সংসদের অধিবেশন। 26শে জুন লোকসভা স্পিকার পদে নির্বাচন। নিট নেট নিয়ে সরকারকে আক্রমণের প্রস্তুতি বিরোধীরা, আক্রমণের জন্য প্রস্তুত বিরোধীরা। আর এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দুদা, আগামীকাল থেকে লোকসভায় অধিবেশন শুরু হচ্ছে, আর নিট নেট নিয়ে সরকারকে আক্রমণের জন্য প্রস্তুত বিরোধীরা, ঠিক কি জানা যাচ্ছে এই নিয়ে? হ্যাঁ, অষ্টাদশ লোকসভার যে প্রথম অধিবেশন সেটা আগামীকাল অর্থাৎ 24শে জুন শুরু হচ্ছে এবং 3 তারিখ অর্থাৎ জুলাই মাসের 3 তারিখ পর্যন্ত চলার কথা। তবে আবার 22শে জুলাই আবার ছোট একটা সেশন হওয়ার কথা অধিবেশনে, কারণ সেই সময় বাজেট পেশ হওয়ার কথা। সুতরাং 22শে জুলাই আবার 3 তারিখ এই অধিবেশন শেষ পরে আবার 22শে জুলাই সেই অধিবেশন হতে পারে। কিন্তু কাল থেকে কি হবে? আগামীকাল প্রথমে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি শপথ বাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার ভাতৃহরি মহতাবকে। এবার এই যে প্রোটেম স্পিকার যে নির্বাচন, সেটা নিয়েও কিন্তু বিতর্ক দানা বেঁধেছে। তার কারণ লোকসভার সব থেকে বর্ষিয়ান সাংসদ, 8 বারের সাংসদ কে সুরেশ, তাকে কেন প্রোটেম স্পিকার করা হয়নি তা নিয়ে কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করে। এবং সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু তার যেটা দাবি যে এই ভাতৃহরি মহতাব তিনি টানা 7 বারের সাংসদ, কিন্তু কে সুরেশ তিনি কিন্তু 1998 এবং 2004-এ হেরে গিয়েছিলেন, ফলে টানা 8 বারের সাংসদ তিনি হতে পারেননি। যে বিষয়টা বলা হচ্ছিল যে কে সুরেশ কংগ্রেসের, তিনি 8 বারের সাংসদ, সব থেকে বর্ষিয়ান নেতা, সব থেকে বর্ষিয়ান সাংসদ, তাহলে তাকে প্রোটেম স্পিকার না করে, নীতি অনুযায়ী তাকে প্রোটেম স্পিকার না করে কেন ভাতৃহরি মহতাবকে প্রোটেম স্পিকার করা হলো? এবং এই যুক্তিটা দিয়েছে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। এবং এই আগামীকাল প্রথমে প্রোটেম স্পিকারকে শপথ বাক্য পাঠ করানোর পরে 24 এবং 25 তারিখ যে সমস্ত লোকসভার যে 543টি আসন তাতে যারা জিতেছেন, যারা জয়ী হয়েছেন, তাদের শপথ বাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার এবং তিনি সংসদটা চালাবেন আগামী 26শে জুন পর্যন্ত। এই 26শে জুন লোকসভার স্পিকার নির্বাচন। সেই সাধারণত সর্বসম্মতিক্রমে লোকসভার স্পিকার নির্বাচন হয়, কিন্তু যেভাবে বিরোধীরা মানে আক্রমণের জন্য তৈরি, বিরোধীরা যেভাবে ডেপুটি স্পিকারের পদ চাইছে, এবং 2019-এ যখন সপ্তদশ লোকসভাতে ডেপুটি স্পিকারের পদে কেউ ছিলেন না, যদি সেটা খুব একটা ম্যান্ডেটরি নয়, কিন্তু ডেপুটি স্পিকারের পদ চাইছে বিরোধীরা। এবং যদি সেটা হয় এবং তারা যদি এই রাস্তা থেকে যদি না সরে, যদি অনড় থাকে, তাহলে কিন্তু 1925 সালের পর মানে স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথম কিন্তু লোকসভা স্পিকার পদে নির্বাচন হতে পারে। এবং সেটা যদি হয় তাহলে 26শে জুন সেই নির্বাচনটা হবে। 27শে জুন সংসদের যে যৌথ অধিবেশন, অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভার যে যৌথ অধিবেশন, সেই অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই তার ভাষণের ওপরে যে আলোচনা, সেই আলোচনা 28শে জুন থেকে হওয়ার কথা এবং উত্তর দেওয়ার কথা খুব সম্ভবত, যেটা এখনো পর্যন্ত যা শিডিউলে রয়েছে, তাদের 2 কিংবা 3 জুলাই লোকসভায় বলতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এই যে সেশনটা, সেই সেশনে কার্যত এই যখন স্পিকার নির্বাচন হয়ে যাবে 26 তারিখে, তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার মন্ত্রিসভার সদস্যদের পরিচয় করাবেন সংসদে, যে কারা কারা মন্ত্রী হয়েছেন, কোন দপ্তরের মন্ত্রী, তারা শপথ নেওয়ার পর সেই সাংসদদের, সেই মন্ত্রীদের তিনি পরিচয় করিয়ে দেবেন সংসদের সঙ্গে। এবং কিন্তু এই যে 24শে জুন থেকে আগামী 3রা জুলাই পর্যন্ত অষ্টাদশ লোকসভার যে প্রথম অধিবেশন, বাদল অধিবেশন, সেই অধিবেশনে ঠিক আলোচনা কি হতে পারে এবং বিরোধীরা ঠিক কতটা প্রস্তুত, তারা কি কৌশল নিতে পারে এই তৃতীয় নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণের জায়গা থেকে। সুতরাং এই মুহূর্তে সব থেকে এই দেশজোড়া যে বিতর্ক, নিট এবং নেট কেলেঙ্কারি, এবং আজ আমরা দেখেছি যে এই ইউজিসি নেট, সেই কেলেঙ্কারিতে এখনো পর্যন্ত ইউজিসি নেটের কোনো কেলেঙ্কারি ধরা পড়েনি, কিন্তু কোথাও একটা অস্বচ্ছতার অভিযোগ আছে, যে কারণে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। এবং বিহারের রাজৌলি যে থানা, সেই থানা এলাকাতে নওয়াদা, সেই জায়গাতে গিয়ে আজ সিবিআই আধিকারিকরা হেনস্থার মুখে পড়েন এবং সেখানকার বিহারে সিবিআই এর উপর হামলা, ইউজিসি নেটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে সিবিআই এর তদন্তের দাবি জানানো হয়েছিল, আর সেই তদন্ত করতে গিয়েই সমস্যার মুখে পড়ল সিবিআই। হামলা চালানো হয়, 200 থেকে 300 জন হামলা চালায়। বিহারের নাবদায় হামলায় গ্রেপ্তার 4 জন, ইতিমধ্যেই 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে এই হামলার কারণে। ইউজিসি নেটের প্রশ্ন ফাঁস, আর এই তদন্তে নেমে সিবিআই এর উপর হামলা চালানো হয় বিহারে।
এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু। এবার যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, বিহারে হামলা চালানো হয়েছে সিবিআই এর ওপর। 200 থেকে 300 জন হামলা চালিয়েছে সিবিআই এর ওপর। ঠিক কি কারণে এই হামলা, কি জানা যাচ্ছে? গত 18 জুন ইউজিসি নেট পরীক্ষা হয়, কিন্তু তার পরের দিনই অর্থাৎ 19 জুন এই ইউজিসি নেট পরীক্ষা বাতিল করতে হয় এবং অস্বচ্ছতার একটা অভিযোগ তোলা হয়। সেই অভিযোগ তুলে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক সিবিআই তদন্তের নির্দেশ দেয় এবং এই ইউজিসি নেট যে একটা অস্বচ্ছতা রয়েছে সেটা সন্দেহ করে যে সিবিআই তদন্ত, সেই সিবিআই একটি টিম তারা বিহারের নাওদা, যেটা রাজৌলি থানার মধ্যে পড়ে, এই জায়গাতে তারা তদন্তে যায়। একটি গোপন সূত্রে খবর পায় যে কোথাও একটা প্রশ্নপত্র ফাঁসের একটা চক্র কাজ করছিল এবং সেখানে এই দুজন অভিযুক্ত এই জায়গাতে রয়েছে এবং তারা যখন যায় সেখানে গ্রামবাসীরা প্রায় 200 থেকে 300 জন গ্রামবাসী তাদের ঘিরে ফেলে। এই সিবিআই আধিকারিকদের ওপর তারা চড়াও হয়, তাদের গাড়ি ভাঙচুর করার অভিযোগ ওঠে এবং যেটা সিবিআই সূত্র থেকে যেটা জানা যাচ্ছে, তাদের যেটা দাবি যে এই গ্রামবাসীরা তাদের ভুয়ো অফিসার বলে প্রথমে মনে করে, যে কারণে তারা হামলা চালিয়েছিল। পরে তারা তাদের ভুল বুঝতে পারে এবং সে কারণে তারা এই যে অশান্তি হয় সেটা অশান্তিটা প্রশমিত হয় এবং রাজৌলি থানাকে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয়। রাজৌলি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং এই সিবিআই আধিকারিকদের উদ্ধার করে নিয়ে যায়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এক মহিলা সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে এই হামলার ঘটনা নিয়ে। এবং সিবিআই সূত্রে যেটা খবর যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 2 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তারা প্রশ্ন ফাঁসের সঙ্গে যুক্ত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে এবং জেরার পরে তাদের জানা যাবে যে এই ইউজিসি নেটেও কোথাও কোনো প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে, কোনো প্রশ্নপত্র ফাঁসের বিষয়টা সামনে আসছে কিনা। কিন্তু এই যে ঘটনাটা ঘটেছে, যে ঘটনাটা বিহার হচ্ছে বিজেপি শাসিত রাজ্য, সেখানে জেডিইউ এবং বিজেপি যে মিলিজুলি সরকার, নীতিশ কুমার সেখানকার মুখ্যমন্ত্রী, এই যে বিজেপি শাসিত রাজ্য, সেখানেও সিবিআই একটি টিম তারা তদন্তে গেল এবং সেখানে গিয়ে তারা হেনস্থার শিকার হলো। কিন্তু প্রশ্নটা বারবার করে উঠছে, যে প্রশ্ন এর আগেও উঠেছে, বাংলাতেও এই ধরনের একটা ঘটনা ঘটেছিল। সেই প্রশ্ন উঠেছিল যে সিবিআই বা ইডি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তারা যখন কোথাও রেডে যাচ্ছে তাহলে সেখানকার স্থানীয় প্রশাসন বা পুলিশকে তারা কেন জানাচ্ছে না? তাহলে এই রাজৌলি থানাকে কি আগে থেকে খবর দেওয়া হয়নি? রাজৌলি থানার পুলিশ বা প্রশাসন তাহলে তারা তাদের ফোর্স পাঠাতো, সেই ফোর্স সেখানে মজুদ থাকতো এবং এই সিবিআই কে তারা সাহায্য করতো। কিন্তু এই সাহায্যটা যেহেতু তারা করতে পারেনি এবং যখন প্রাথমিকভাবে সিবিআই আধিকারিকরা এই নাওয়াদা জায়গা যে রাজৌলি থানা এলাকার যে গ্রামে গিয়ে পৌঁছয়, সেই গ্রামের মানুষ প্রথমে তাদের ভুয়ো অফিসার বলে ভুল বোঝে এবং তাদের উপর হামলা চালায়। বেশ কয়েকজন সিবিআই আধিকারিক তারা হেনস্থার শিকার হন এবং সিবিআই আধিকারিকদের যে গাড়ি, সেই গাড়ি ভাঙচুর করার অভিযোগ ওঠে। অবশেষে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, 4 জনকে গ্রেপ্তার করেছে, তাদের জেরা চলছে। ধন্যবাদ তোমায় দিব্যেন্দু। আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। कल सीबीआई की नवादा जिले में उनके द्वारा यूजीसी एनईटी के संबंध में जांच पड़ताल और पूछताछ की जा रही है। इस संबंध में वो रजौली में गए थे वो लोग और वहाँ पर किसी घर में उनके द्वारा सर्च एंड सीजर ऑपरेशन किया जा रहा है। इसकी जानकारी रजौली थाने को दी गई थी। इस रेड को गुप्त रखा गया था। जब वो लोग रेड करके निकलने लगे थे तो उस समय कुछ पब्लिक ने वहाँ पर उनसे क्वेश्चन करना शुरू कर दिया था कि क्या आप कौन है, कहाँ से हैं। फिर उनके द्वारा जो है सूचना दी गई रजौली थाने को, मुझे भी सूचना प्राप्त हुई। फिर हमने अपना गश्ती गाड़ी और ARSS की गाड़ी और बहुत सारी गाड़ियाँ भेजी थी और फिर हम लोग सीबीआई की टीम को लेकर थाने पर आए और फिर वहाँ से अभियोगों पर कार्रवाई की। किसी एनईटी के संबंध में वो लोग सर्च एंड सीजर ऑपरेशन करने आए थे, हमें इतनी